একজন সাধারণ ভক্ত কি পারে তার প্রিয় হিরোর ডুবতে থাকা ক্যারিয়ারকে বাঁচাতে? রাম এবং উপেন্দ্র অভিনীত আন্ধ্রা কিং সিনেমার গল্পটি ঠিক এমনই। ৩ কোটি টাকা দান করার পর সাগর যখন পুরোপুরি নিঃস্ব, ঠিক তখনই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হয়। একদিকে তার প্রিয় হিরো, যার সিনেমা দেখে সে বড় হয়েছে, আর অন্যদিকে তার ভালোবাসা, যাকে ছাড়া তার জীবন অপূর্ণ। সাগরের এই ত্যাগের পরিণাম শেষ পর্যন্ত কি হবে তা জানতে হলে আজকে দেখতে হবে পুরো এক্সপ্লেনেশন। তো চলুন আর কথা না বাড়িয়ে কাহিনী শুরু করা যাক। গল্পের শুরুতেই আন্ধ্রা কিং সূর্যা কুমারকে বেশ চিন্তিত অবস্থায় দেখা যায়, কারণ সে তার ১০০তম ফিল্মের ইনভেস্টর পাচ্ছে না। একের পর এক তার মুভি ফ্লপ হওয়াতে প্রযোজকরা তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু সূর্যা ১০০তম ফিল্মটা করতে চায়। এর জন্য সে ফোন করে পুরনো এক প্রযোজককে। নায়ক তখন জানায়, আমি অলরেডি একটা সিনেমা শুরু করতে চলেছি। এটা শুনে সূর্যা জিজ্ঞেস করে, কাকে নিয়ে করছেন? প্রযোজক তখন জানায়, আমার ছেলেকে নিয়েই। আমি আমার ছেলেকে আমার সিনেমাতে লঞ্চ করতে চলেছি। আপনি চাইলে সাইড ক্যারেক্টার হিসেবে কাজ করতে পারেন। ভালো একটা ক্যারেক্টারের কাজ এখনো বাকি আছে। সাইড ক্যারেক্টারের কথা শুনে চুপ হয়ে যায় সূর্যা। পরে আবার জিজ্ঞেস করে, কোন ক্যারেক্টার? প্রযোজক তখন বলে, হিরোর বাবা। এইটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সূর্যা, আর কলটাই কেটে দেয়। পরের দিন ঈশ্বর নামের একজন সূর্যাকে নিয়ে একটা আর্টিকেল লিখেছিল। সে আন্ধ্রা কিং সূর্যার ১০০তম ফিল্ম টাকার অভাবে হচ্ছে না। নিউজ পেপারে এই আর্টিকেলটা দেখে সূর্যাও খুবই কষ্ট পায়। সূর্যা সিনেমাটা করতে না পারায় তার বাড়িতেও হামলা হয়, কিন্তু এক সময় তার কতই না ক্রেজ ছিল। এসব কিছু চিন্তা ভাবনা করে সূর্যা ডাক দেয় তার ম্যানেজার বিশুকে। বলে ১০০তম ফিল্ম তার করতেই হবে, যদি এর জন্য বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে দিতে হয়, এতেও সে রাজি। বিশু তাকে অনেক করে বোঝায় যে রাজারা কখনো তাদের বাড়ি গাড়ি বিক্রি করে না। এর থেকে ভালো হবে আপনি এগুলো বিক্রি করা বাদ দিয়ে অন্য একটা উপায় বের করুন। সূর্যা সবকিছু ভাবে এবং ভেবে সে একটা সিদ্ধান্ত নেয় যে সে বাবার ক্যারেক্টারে অভিনয় করবে। এই জন্য সে প্রযোজক নায়ককে ফোন করে, কিন্তু প্রযোজক কোনোভাবেই তার ফোন আর ওঠায় না। সেই সময় বিষ্ণু দৌড়ে এসে সূর্যাকে জানায়, আপনার ১০০তম ফিল্মের জন্য টাকা চাইতে আর কারো কাছে যেতে হবে না। কোনো একজন আপনার অ্যাকাউন্টে ৩ কোটি টাকা অলরেডি ডিপোজিট করে দিয়েছে। প্রথমে এটা শুনে কোনোভাবেই তো বিশ্বাস করতে চায় না সূর্যা। তবে বিষ্ণু জানায় এটা একদমই সত্যি। সূর্যা এবার তাই বিষ্ণুকে ব্যাংকে কল করতে বলে, কারণ তার জানা দরকার টাকাটা আসলে কে পাঠিয়েছে। তারপরেই বিষ্ণু ব্যাংকে কল করে পুরো ডিটেলস নেয়। এরপর বিগেস্ট ফ্যানদের নিয়ে তৈরি করা একটা বই নিয়ে আসে সূর্যার কাছে। এই লোকটির নাম আনসি। আনসি বই বের করে ব্যাংকের দেওয়া ডিটেলস ম্যাচ করে দেখে আন্ধ্রা কিং ফ্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাগর টাকাটা পাঠিয়েছে। এই সাগরকে আবার চিনে ফেলে আনসি, জানায়, ছোটবেলায় তাকে আমি দেখেছিলাম। তখনই কাহিনীটা চলে আসে ফ্ল্যাশব্যাকে। সাগর বাবার সাথে সিনেমা দেখতে সিনেমা হলে আসে, কিন্তু ওরা টিকিট পায় না। সে হলটার সামনেই উল্লাস করছিল আনসি। সাগর আনসির কাছে একটা টিকিট চায়। আনসি তখন বলে, সূর্যা কুমারের পোস্টারের ওপর যদি উঠতে পারো তাহলে আমি একটা টিকিট তোমাকে দিতে পারি। তখন ছোট্ট সাগর এই চ্যালেঞ্জটা গ্রহণ করে। তারপর নিজের শার্ট খুলে আন্ধ্রা কিং লিখে পোস্টারের উপর উঠে দাঁড়ায়। আর সেই দিন থেকেই সূর্যার নাম হয়ে যায় আন্ধ্রা কিং। এই ব্যাপার সম্পর্কে সূর্যা জানালে সে তো পুরোই অবাক। আনসির সাথে আরো জানায়, সাগর হচ্ছে আপনার বিগেস্ট ফ্যান। এইবার সূর্যা সাগরের সাথে দেখা করতে চায়। এত বড় ফ্যান আবার এতগুলো টাকা পাঠিয়েছে, তার সাথে দেখা না করলে কি হয়। তাই সুন্দর একটা ড্রেস পরে সে বের হয়। পথের মধ্যে একটা জায়গায় চা খেতে থাকলে সূর্যা টিভি নিউজ দেখে তার ফ্যানরা ওই নেগেটিভ আর্টিকেল লেখার জন্য ঈশ্বরের ওপর হামলা করেছে। ঈশ্বরকে সূর্যার কাছে ক্ষমা চাইতেও বলা হয়েছে। এই নিউজটা দেখে সূর্যা নিজেই চলে আসে ঈশ্বরের কাছে। এসে বলে, তুমি আমার বিগেস্ট ফ্যান ছিলে। আন্ধ্রা কিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছে সাগর, আর তুমি ভাইস প্রেসিডেন্ট। তাহলে আর্টিকেলে আমার নামে এত বাজে কথা কেন লিখলে? ঈশ্বর জানায়, সাগর আমার বেস্ট ফ্রেন্ড আর আপনার সবচাইতে বড় ভক্ত। আমি শুধুমাত্র আপনার পরিস্থিতিটা তাকে জানানোর জন্যই এই আর্টিকেলটা লিখেছি। তারপরই এন্ট্রি নেয় সাগর। সূর্যার নতুন মুভি রিলিজের দিন হলের সামনে থেকে সূর্যার কাটআউটটা পড়ে যেতে থাকলে সাগর সেটা ওঠায়। সকল ফ্যানদের সাথে করতে থাকে নাচানাচি। এরপর সিনেমা হলে সূর্যার মুভি দেখিয়ে রাইভালদের সাথে গন্ডগোল বাঁধে সাগরের। তাই সিনেমা প্রদর্শন বন্ধ হয়ে যায়। এতে অনেক রাগান্বিত হয়ে যায় সাগর, আর সিনেমা হল লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে। তখন সাগর দেখতে পায় একটা মেয়েকে। সেই মেয়েটাকে আরো ভালো করে দেখার জন্য একের পর এক ঢিল ছুটতেই থাকে। একটা সময় ঢিল ছুটতে ছুটতে একটা ঢিল গিয়ে সরাসরি ওই মেয়েটার মাথায় লাগে। এই ব্যাপারটাতে সাগর আবার অনুশোচনায় ভোগে। মেয়েটির নাম হচ্ছে মহাক্ষী। সে মালিক পুরুষোত্তমের মেয়ে। হল ভাঙচুর করায় পুরুষোত্তম সাগর এবং ঈশ্বরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। থানায় এসে সাগর শুধু ভাবতে থাকে মহাক্ষীকে নিয়েই। মহাক্ষীকে প্রথম দেখাতেই সে ভালোবেসে ফেলেছে। একটু পর সাগরের বাবা চলে আসে থানায় এবং ওদের দুজনকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। ছাড়া পাওয়ার পর সাগর সূর্যার স্টাইলে সাইকেল চালিয়ে ঘাটে আসে। সাগরদের বাড়ি নদীর ওপারে। ওদের যাতায়াত করতে হয় নৌকা ব্যবহার করে। সাগর বাড়ি আসলে সাগরকে তার মা বলে, কত নায়ক নিয়ে পড়ে থাকবি, এবার পড়াশোনায় মন দে।
সাগর আসলে একটা পলিটেকনিকে পড়াশোনা করত। রাতের বেলা সাগর শুধুই ভাবতে থাকে মহাক্ষীকে নিয়েই। পরের দিন কলেজে সাগরকে দেখে রাইভাল গ্রুপ সুরিয়ার সিনেমা নিয়ে হাসি ঠাট্টা করে। সুরিয়ার একের পর এক সিনেমা ফ্লপ হয়ে যাচ্ছে। এটা দেখে ওরা অনেক মজা নেয়, যা দেখে সাগরের তো মাথা গরম হয়ে যায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যেই গন্ডগোল বেঁধে যায়। প্রচণ্ড মারামারির মধ্যে কলেজে আবার মহাক্ষীকে দেখতে পায় সাগর। মহাক্ষী সেদিন একটি কালো ব্যাজ পরেছিল। এইটা দেখে সাগর ভেবে নেয় মহালক্ষ্মী হয়তোবা নায়ক সুরিয়ার বিপক্ষে। এটাতে তার অনেক মন খারাপ হয়। কলেজে প্রচণ্ড মারামারি করার কারণে প্রিন্সিপাল দুই পক্ষকে ডাকে। ওদেরকে ডেকে বলে, কলেজের মধ্যে তোমরা এগুলো কি করছো? সাগর তখন জানায় এটা সাধারণ কোনো ওয়ার নয়, এটা হচ্ছে ফ্যান ওয়ার। সুপারস্টার সুরিয়াকে নিয়ে ওরা কটু কথা বলেছিল। এই কথাটা শোনার পরে প্রিন্সিপাল সুরিয়ার বর্তমান অবস্থা নিয়ে মজা নিতে থাকে। তাই বাকি সবাইকে বিদায় দিয়ে সাগর এবং ঈশ্বরকে শাস্তি দেয়। শাস্তি হচ্ছে যতদিন না তাদের সাসপেনশন উঠছে ততদিন তাদের ক্যান্টিন পরিষ্কার করে ওয়েটারের কাজ সবই করতে হবে। নিরুপায় হয়ে সাগর এবং ঈশ্বরকে তাই করতে হয়। কিছুদিন পরে হঠাৎ সাগর একদিন দেখতে পায় মহাক্ষীকে। তখন সে সেই ক্যান্টিনে ওয়েটারের কাজ করছিল। মহাক্ষী কোল্ড ড্রিঙ্কস চাইলে সাগর সুরিয়ার ওল্ড কোলা বিজ্ঞাপন দেখিয়ে বলে, এইটা নিতে পারো। সাথে বলে, তুমি তো সুরিয়ার ফ্যান না, তাহলে তুমি আবার কোল্ড ড্রিঙ্কস চাচ্ছ কেন? তখন মহাক্ষী বলে, আমার সুরিয়াকে অনেক ভালো লাগে। এটা শুনে সাগর মহাক্ষীকে একটা কুল গোলা এনে দেয়। এরপর সেও টেবিলে বসে পরিচিত হয়ে যায় ওর সাথে। এরকম করতে করতেই কলেজের ফাইনাল ইয়ার চলে আসে। অন্যদিকে মহাক্ষী তার জুনিয়র, ওর নাম শুনে তো সাগর অনেক প্রশংসা করতে থাকে। এরই মধ্যে সাগর জিজ্ঞেস করে, সেদিন তুমি কেন কালো ব্যাজ পরেছিলে? মহাক্ষী জানায়, জুনিয়রদের যে র্যাগিং করা হচ্ছে তার প্রতিবাদ হিসেবে সে কালো ব্যাজ পরেছিল। এইবার মহাক্ষীকে নিয়ে তার পুরো ধারণাটাই বদলে যায়। সবকিছু শুনে সে অনেকটাই খুশি হয়ে যায় আর মহাক্ষীর প্রেমে একদম হাবুডুবু খেতে থাকে। মহাক্ষী চলে যাওয়ার পর মহাক্ষীর রেখে যাওয়া অল্প একটু ড্রিঙ্কস সাগর খায়। এরকমভাবেই মহাক্ষীকে নিয়ে সাগর মগ্ন থাকলে রিয়েলিটিতে ফিরিয়ে আনে তাকে ঈশ্বর। কয়েকদিন বাদেই সুরিয়ার সিনেমা দেখতে সাগর সিনেমা হলে গেলে টিকিট অপারেটর তাকে কোনো টিকিট দেয় না, কারণ আগেরবার সাগর সিনেমা হলে ভাঙচুর করেছিল। তখন সাগর সেখানে মহাক্ষীকে দেখতে পায়, তাই তার কাছেই দুটো টিকিট চাইতে থাকে। সাথে জানায়, আন্ধ্রা কিং ফ্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি। তখন মহাক্ষী গিয়ে ওকে দুইটা টিকিট কিনে দেয়। সাগর খুশি হয়ে মহাক্ষীকে ধন্যবাদ জানায়। সিনেমা দেখা শেষে মহাক্ষী অপেক্ষা করতে থাকে তার বাবার জন্য। এই সময় মহাক্ষীর কাছে আরও একবার এসে ধন্যবাদ জানায় সাগর। তখন মহাক্ষী সাগরকে বলে, তুমি দেখি নায়ক সুরিয়ার জন্য সব জায়গায় মারামারি করো, তুমি কি তাকে খুব ভালোবাসো? সাগর জানায়, রেসপেক্ট করি। তারপর পরই কাহিনীটা চলে আসে ফ্ল্যাশব্যাকে। সাগর যেই গ্রামে জন্মেছে সেই গ্রামের সবাই কুলির কাজ করত। সাগর ছোট থেকেই কবিতা আবৃত্তি খুব ভালো পারত। সেটা দেখে গ্রামের মানুষজন ইন্সপায়ার করার বদলে ওর সাথে মজা নিত। বলতো, এসব করলে আর কি হবে, শেষ পর্যন্ত তো কুলিই হতে হবে। সাগরের বাবার আবার এসব কথা একদমই ভালো লাগে না, তাই সাগরকে পড়ানোর জন্য শহরে নিয়ে আসে। সাগর প্রথমবার শহরে এসে সবকিছু দেখে তো একদমই ঘাবড়ে যায়। বাবা তাকে সরাসরি একটা স্কুলে নিয়ে আসে। তারপর প্রধান শিক্ষককে জানায়, আমার ছেলে ভালো কবিতা আবৃত্তি করতে জানে। শিক্ষক তখন সাগরকে নিয়ে সবার সামনে কবিতা আবৃত্তি করতে বলে। তবে সাগর এতটাই ঘাবড়ে যায় যে কবিতা সে আবৃত্তি করতে পারে না। এতে সাগরের বাবা সবার সামনে অপমানিত হয়। প্রধান শিক্ষকও সাগরের বাবাকে অনেক অপমান করে। তাই বাড়ি এসে তার বাবা তাকে মারতে শুরু করে। সাগর কান্নারত অবস্থায় একটা রেডিও এবং সুরিয়ার একটা মুভির টেপ দেখতে পায়। সেই টেপ রেডিওতে চালালে সুরিয়ার মোটিভেশনাল সংলাপ শুনতে শুরু করে, যা সাগরকে একদম পাল্টে দেয়। সাগর দিনরাত শুধু রেডিওতে সুরিয়ার এই সংলাপগুলি শুনতে থাকে, পাশাপাশি চালিয়ে যেতে থাকে ওর কবিতা আবৃত্তি। এরপর একদিন শেষে কবিতা আবৃত্তি করে তার প্রধান শিক্ষককে শোনায়। ওর কবিতা আবৃত্তি সবাই অবাক হয়ে যায় আর প্রধান শিক্ষকও তাকে স্কুলে ভর্তি করিয়ে নেয়। এভাবেই নায়ক সুরিয়া ছোট থেকেই সাগরের রিয়েল হিরো হয়ে ওঠে। সাগর এসব মহাক্ষীকে শোনালে মহাক্ষী ইমপ্রেস হয়ে যায়। একটা মানুষ তার পছন্দের হিরোকে এতটা রেসপেক্ট করে, তাহলে তার নিজের ভালোবাসার মানুষকে সে কতটাই না রেসপেক্ট করবে। এই ব্যাপারগুলো ভাবতে থাকে মহাক্ষী। সেই সময় তার বাবা গাড়ি নিয়ে আসতে থাকলে সাগরকে সে হিরো সম্বোধন করে তার বাবার দিকে তাকিয়ে চলে যায়। মহাক্ষীর এসব কর্মকাণ্ড দেখে সাগর তো আকাশে উঠতে থাকে। পরের দিন লাইব্রেরিতে সাগরের সাথে দেখা করতে আসে মহাক্ষী। সাগরের হাতে তুলে দেয় সুরিয়ার লেটেস্ট মুভির মিউজিক অ্যালবাম। এইটা দেখে সাগর বলে, এটা তুমি কোথায় পেলে? আমি তো সব জায়গাতে খুঁজেছি কিন্তু পাইনি। মহাক্ষী জানায়, আমার বাবা তো থিয়েটারের মালিক, এজন্য আমাদের কাছে আছে। একটু পরে মহাক্ষী তার টেপ রেকর্ডারটা বের করে। সেই টেপ রেকর্ডার নিয়ে এসেছে যাতে দুজন মিলে একসঙ্গে গান শুনতে পারে। দুজনে একসাথে লাইব্রেরিতে বসে গান শুনতে থাকলে সাগরের রাইভাল গ্যাং তাদেরকে দেখে ফেলে। তারা এসে সাগরকে জিজ্ঞেস করে, তোরা এখানে কি করছিস, তাও আবার আমাদের ক্লাসের মেয়ের সাথে? সাগর ওদের গায়ে হাত তুলতে চাইলে মহাক্ষী সামনে গিয়ে ওদের থামায় আর বলে, আমরা দুজন একসাথে সুরিয়ার লেটেস্ট মুভির গান শুনছি, তোমাদের কি তাতে? এইটা শুনে ওই রাইভাল গ্যাংটা মহাক্ষীর থেকে টেপ রেকর্ডার নিয়ে ভেঙে ফেলে। এই ব্যাপারটাতে অনেক রেগে যায় সাগরের পর মারতে গেলে রাইভাল গ্যাং জানায়, অলরেডি সাসপেন্ড হয়ে তুই ক্যান্টিন বয় হয়েছিস, আরও কি সাসপেন্ড হতে চাস?
সাগর তখন জানায়, সাসপেন্ড হওয়ার ভয় আমি করি না, শুধুমাত্র মহাক্ষের জন্য আজকে তোদেরকে ছেড়ে দিলাম। রাতের বেলা সাগর গিয়ে ট্রেপ রেকর্ডারটা ঠিক করছিল, ঠিক তখনই ঈশ্বর সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে, এগুলো তুই কি করছিস? তখন সাগর ঈশ্বরকে সুরিয়ার নতুন গানটা গিয়ে শোনায় এবং বলে, এই গানের টেপটা মহাক্ষী আমাকে দিয়ে গিয়েছে। ঈশ্বর চলে গেলে সাগর প্রাণ ভরে মহাক্ষীকে নিয়ে তার ভালোবাসার কথাগুলো বলতে শুরু করে। পরের দিন সাগর ঈশ্বরকে নিয়ে মহাক্ষীর বাড়িতে যায় টেপ রেকর্ডারটা ফেরত দেওয়ার জন্য। বাড়িতে ঢুকতেই সাগরকে দেখে রেগে যায় মহাক্ষীর ভাই ধানুষ, কারণ সাগর তাদের সিনেমা হল ভেঙেছিল। কলার ধরে বলে, তুই এখানে কি করতে এসেছিস? তখন পুরুষোত্তম গিয়ে তার ছেলেকে শান্ত করে। এরপর সাগরকে জিজ্ঞেস করে, তুই এখানে কেন এসেছিস? সাগর জানায়, আমি মহাক্ষীর কলেজেই পড়ি। মহাক্ষীর টেপ রেকর্ডারটা আমার কাছে ছিল, আমি সেটাই ফেরত দিতে এসেছি। সাথে এটাও বলে, আপনাদের একটা ব্যাপারে আমি ইনভাইট করতে এসেছি। আগামীকাল থেকে আমাদের গ্রামে যাত্রা উৎসব, আপনারা আসলে আমরা অনেক খুশি হতাম। এটা বলে চলে যাওয়ার পথে সাগর ধানুষের কাঁধে হাত থেকে বলে, নিজেদের মধ্যে গন্ডগোল করে কি লাভ? পরদিন থেকে শুরু হয়ে যায় ওদের গ্রামের যাত্রা কার্যক্রম। সবকিছু দেখভাল করতে থাকে সাগর, আর তখন গ্রামের একজন সাগরকে জানায় পাশের গ্রামে সুরিয়ার নতুন মুভির শুটিং চলছে। এটা শুনে সাগর সবকিছু ফেলে ছুটে যায় সেই গ্রামের উদ্দেশ্যে। ঘাটে এসে সে ডাবল চমক পায়, দেখতে পায় নৌকোতে তাদের গ্রামে মহাক্ষীও আসছে। মহাক্ষীও সাগরকে দেখে খুশি হয়, মনে করে তাকে রিসিভ করতেই হয়তোবা সাগর এসেছে। তখন অন্য পাশ থেকে একজন মাঝি সাগরকে বলে, কিরে, সুরিয়ার শুটিং দেখতে যাবি? ততক্ষণে মহাক্ষী বুঝে ফেলে সাগরের ঘাটে আসার কারণ কি, তাই সাগরকে জানায়, তুমি যাও তোমার প্রিয় নায়ক সুরিয়ার শুটিং দেখতে, আমাদের কথা তো হতেই থাকবে। সাগর তখন পড়ে যায় মহামুসিবতে, বলে, তোমাকে রেখে আমি কিভাবে যাই? মহাক্ষী তখন বলে, সমস্যা নেই, তুমি শুটিং দেখতে যাও। সাগর তাই মহাক্ষীকে বিদায় জানিয়ে শুটিং সেটে চলে আসে। সেখানে এসে সে দেখতে পায় অনেক মানুষের সমাগম, তাই সরাসরি যায় প্রডিউসারের কাছে। প্রডিউসার তখন একজনকে বলছিল, সুরিয়া কলা খেতে অনেক পছন্দ করে, কলা নিয়ে আসনি তুমি? এইটা শুনে সাগর প্রডিউসারকে বলে, আমি 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 কলা নিয়ে আসছি স্যার। তখন প্রডিউসার জানায়, দ্রুত নিয়ে আসলে সুরিয়ার সাথে দেখা করার সুযোগ করে দিব। সাগর তাই দ্রুত তার সাইকেলটা নিয়ে চলে কলা নিয়ে আসতে। সেখানে গিয়ে পুরো এক কাইন কলা কেনে এবং টাকা দিয়ে জানায়, এটা আন্ধ্রা কিং সুরিয়া খাবে, ভালো কলা যেন হয়। কিন্তু কলা নিয়ে ফেরার পথেই সেই রাইভাল গ্যাং আবারও সুরিয়ার কলা আটকে দেয়। সাগর তখন তাদের বলে, আজকে কোনো ঝামেলা চাই না, সুপারস্টার সুরিয়া কলা খেতে চেয়েছে, সেটাই আমি নিয়ে যাচ্ছি। এটা শুনে ওরা তার কলা কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, আর তাই কলার জন্য তাদের মধ্যে মারামারি শুরু হয়। সাগর কলা নিয়ে যখন ঘাটে এসে পৌঁছায় ততক্ষণে আর একটা নৌকাও পায় না। এই জন্য শুটিং সেটে আসতে ওর অনেকটাই দেরি হয়ে যায়, আর এর মধ্যে শুটিংটাও শেষ হয়ে যায়। তখন প্রডিউসার জানায়, আর একটুখানি আগে আসলে সুরিয়ার সাথে তুমি ছবি তুলতে পারতে। সাগর বলে, কোনো সমস্যা নেই, আমি ওনার জন্য কলা নিয়ে এসেছি। প্রডিউসার কলার দাম দিতে চাইলে সাগর জানায়, যেই কলা আমার প্রিয় শিল্পী খাবে সেই কলার দাম আমি নেব না। প্রডিউসার সাগরের সুরিয়ার প্রতি এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়। এরপর সাগর গ্রামে ফিরে আসলে ঈশ্বর বলে, আসতে এত দেরি করলি কেন? মহাক্ষী এখনো তোর জন্য অপেক্ষা করছে। এইটা শুনে সাগর দৌড়ে আসে মহাক্ষীর কাছে। মহাক্ষী তখন সাগরকে বলে, তোমাদের গ্রাম অনেক সুন্দর, আমাকে ঘুরিয়ে দেখাবে? সাগর তখন মহাক্ষীকে নিয়ে যায় নাগরদোলায়। সেখান থেকে পুরো গ্রাম ভালো করে দেখা যাচ্ছিল। এরই মধ্যে সাগর জিজ্ঞেস করে, এখনো তুমি যাওনি কেন? মহাক্ষী বলে, তোমার সাথে দেখা না করে কিভাবে চলে যাই বলো? এটা বলার পরই সে টেপ রেকর্ডারে একটা গান ছিঁড়ে সেটা সাগরের কানে লাগিয়ে দেয়। সাগর গানের বদলে সেখানে নিজের কথাগুলো শুনতে পায়। আসলে সেদিন টেপ রেকর্ডারটা ঠিক করার সময় সাগর মহালক্ষ্মীকে নিয়ে যে ভালোবাসার কথাগুলো বলেছিল সেগুলো রেকর্ড হয়ে গিয়েছিল, যা পরে মহাক্ষী অনেক ভালোবাসা নিয়ে শুনে। নিজের কণ্ঠ শুনে সাগর তো পুরোই অবাক হয়ে যায়। একটু পরেই মহাক্ষী বলে, আরে এত অবাক হওয়ার কিছু নেই, আমিও তোমাকে ভালোবাসি। এরপরে দুজনের মধ্যে তো রোমান্স শুরু হয়। কলেজের ফেয়ারওয়েলেও তারা দুজনে অনেক নাচানাচি করে, একসাথে ছবি তুলে গুড ভাইবস জানায়। এরই মধ্যেই একদিন সাগর মহাক্ষীদের সিনেমা হলে সিনেমা দেখতে আসে। তখন মহাক্ষী সাগরকে প্রজেক্টর রুমে নিয়ে যায়, আর সেখানে তারা কিস করে, যা সরাসরি সিনেমার পর্দায় দেখা যায়। ছি ছি ছি, এতে দর্শকরা কিন্তু খুব মজা পায়, তেমনি আবার অনেকে বিরক্তও হয়। মা বেহেন ব্যাঠি থি আসপাস। তো এই কাণ্ড দেখে ফেলে পুরুষোত্তম। সিনেমা শেষ হওয়ার সাথে সাথেই তিনি সাগরকে মারতে শুরু করেন। সাগর বোঝাতে যায় যে তারা দুজন একজন আরেকজনকে ভালোবাসে, তাই একটু চুমু খেলে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু পুরুষোত্তম রেগে গিয়ে বলে, তোর সাহস কি করে হলো? তুই আমার মেয়েকে চুমাস, তাকে আমি রাজরানীর মতো করে বড় করেছি, আর তুই একটা ফকিন্নি, তুই আমার মেয়েকে ফুসলে এসব করছিস। এমনকি সাগরের বাবাকে নিয়েও অনেক গালমন্দ করেন তিনি। এইটা সাগরকে ছোটবেলার সেই ঘটনাটা মনে করিয়ে দেয় যেখানে প্রধান শিক্ষক তার বাবাকে অপমান করেছিলেন। সাগর একদম বাকরুদ্ধ হয়ে যায়, কিন্তু কষ্ট করে সুরিয়ার সেই মোটিভেশনাল সংলাপটা বলতে শুরু করলে ওর জড়তা কেটে যায়। এরপর সাগর পুরুষোত্তমকে চ্যালেঞ্জ দিয়ে বলে, এতদিন ফ্যানের ভালোবাসা দেখেছেন, এবার পাগলামি দেখবেন। সুরিয়ার ১০০তম সিনেমা লঞ্চ হওয়ার আগেই আমি আমাদের গ্রামে আপনার থেকেও বড় সিনেমা হল তৈরি করব, আর সেই হলের গ্র্যান্ড ওপেনিং হবে সুরিয়ার ১০০তম সিনেমা দিয়ে। আর ওপেনিং করবে
স্বয়ং সুরিয়া। সিনেমা হলটার নাম আমি দেব মহাক্ষী। এরপর আমি আর মহাক্ষী বিয়ে করব। এই ওপেন চ্যালেঞ্জ দিয়ে সাগর সেখান থেকে চলে যেতে থাকলে ধানুষ তাকে মারতে চায়, কিন্তু তার বাবা তাকে থামায়। বাইরে আসলে ঈশ্বর তাকে বলে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? একটা থিয়েটার বানাতে কত টাকা লাগে তুই জানিস? তোর কাছে 2 টাকা আছে, তুই কোটি টাকার কাজ করতে চাস? সাগর জানায়, আন্ধ্রা কিং এর ফ্যান হওয়া নিয়ে পুরুষোত্তম কথা তুলেছে, এই জবাব তো আমাকে দিতেই হবে। ঈশ্বর তখন বলে, আন্ধ্রা কিং কি তোকে এই টাকাটা দেবে? তোর বাবা অনেক কষ্ট করে তোকে লেখাপড়া করিয়েছে, আর তুই জব খোঁজা বাদ দিয়ে এসব করছিস। আমি আর তোর সাথে নেই। এটা শুনে সাগর অন্য একটা নৌকাতে উঠে শহরের দিকে চলে আসে। কাহিনীটা তারপর চলে আসে প্রেজেন্ট ডেতে। ঈশ্বর তখন সুরিয়াকে জানায়, এরপরে আমি এখান থেকে চলে আসি শহরে এবং সাংবাদিকতায় ঢুকে যাই। ওই আর্টিকেলটা লিখেছিলাম শুধুমাত্র সাগরের পাগলামি থামানোর জন্য, যাতে আপনার 100তম সিনেমাটা যে হচ্ছে না সেটাকে জানানো যায়, আর সে তার পাগলামিটা বাদ দেয়। সাগরের এইসব কাহিনী শুনে তার সাথে দেখা করার জন্য আরো উদ্গ্রীব হয়ে পড়ে সুরিয়া। তারপর তারা যেতে থাকে সুরিয়ার গ্রামের দিকে। যেতে যেতে সুরিয়া ঈশ্বরকে বলতে থাকে, যার পকেটে 2 টাকা নেই সে কিভাবে আপনাকে 3 কোটি টাকা দিল? কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা চলে আসে পুরুষোত্তমের সিনেমা হলের সামনে। সেখানে আসলে তারা দেখতে পায় মহাক্ষীর অন্য কারো সাথে বিয়ে হচ্ছে। মহাক্ষীর বিয়ে হওয়ার কথা তো ছিল সাগরের সাথে, কিন্তু এখন অন্য কারোর সাথে হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা চলে আসে মহাক্ষীর কাছে। মহাক্ষী তখন বিয়ের পিঁড়িতে বসার জন্য অপেক্ষা করছিল। সুরিয়া মহাক্ষীর কাছে এসে বলে, তুমি সাগরকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করছো কেন? মহাক্ষী তখন বলে, ঈশ্বর শুধু আমার আর সাগরের ভালোবাসার কথাই আপনাকে জানিয়েছে। সে যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেটা জানায়নি। আর তারপরই কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। একটা সিনেমা হল বানাতে হলে কত টাকা লাগবে তার টিকিট অপারেটরের কাছে জানতে চায় সাগর। একটা রেস্টুরেন্টে বসে সাগর এবং মহাক্ষী হিসাব করে দেখে টিটি ট্যাক্স সবকিছু মিলিয়ে টাকার হিসাব আসে। সেটা শুনে একদম গলা শুকিয়ে যায় সাগরের। এত টাকা সে কোথায় পাবে? তখন চোখে পড়ে ব্যাংকের লোনের বিজ্ঞাপন। সেটা দেখে একটা সিনেমা হল বানানোর জন্য ব্যাংক লোন নিতে চলে আসে সাগর। কিন্তু ব্যাংকের ম্যানেজার যখন বন্ধক রাখার প্রসঙ্গ তোলে তখন চুপসে যায় সে, কারণ বন্ধক রাখার মতো কিছু তার নেই। সেই জন্য ব্যাংক সাগরকে লোন দেয় না। এইসব দেখে একদিন মহাক্ষী তার সকল স্বর্ণালঙ্কার নিয়ে চলে আসে সাগরের কাছে, জানা এগুলো বন্ধক রাখতে হবে, কিন্তু কোনো মতেই স্বর্ণগুলো নিতে সাগর রাজি হয় না। আর এই ব্যাপারটা নিয়ে সে মন খারাপ করে বসে থাকে। হঠাৎ একদিন তার মাথায় একটা আইডিয়া চলে আসে। গ্রামের মানুষজন টাকা তুলে সিনেমা দেখতে যায়, কিন্তু সে চাইলে নদীর পাড়ে অল্প টাকায় খোলা মাঠে সিনেমা হল দিয়ে দিতে পারে। আর ঠিক এটাই করে সাগর। একটা সাদা কাপড়কে বানায় স্ক্রিন, একটা প্রজেক্টর কিনে নিয়ে আসে, আর খোলা মাঠের মধ্যেই বানায় মহাক্ষী সিনেমা হল। ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিয়ে আসে সুরিয়ার নতুন মুভি আর টিকিট কাউন্টারে বসায় ওর মাকে। কিন্তু বেশ কয়েকদিন কোনো লোকই হয় না। এরপর একদিন যখন লোক আসা শুরু হয় তখন একদম ঢল নেমে যায়। সিনেমা হল ভালো মতো চলতে শুরু করে, আর আশেপাশে দোকানপাটও বসে যায়, যাদের থেকেও টাকা পেতে শুরু করে সাগর। এইভাবে বেশ ভালোই অর্থ আসছিল। একদিন মহাক্ষী তার বান্ধবীদেরকে নিয়ে চলে আসে ওই সিনেমা হলে। টিকিট কাউন্টারে টিকিট না কেটেই ভেতরে ঢুকতে থাকে সাগরের মা। মহাক্ষীকে তিনি আটকান আর তাকেও টিকিট কাটতে বলেন। মহাক্ষী তখন জানায়, সিনেমা হলটাই তো আমার নামে, আমি কেন টিকিট কাটবো? সাগরের মা সামলাতে না পারলে ওর বাবাকে ডাকেন। বাবা বুঝতে পারেন আসল চক্করটা কি, তাই তিনি একদম চুপচাপ থাকেন। একটু পর সাগর মহাক্ষীকে নিয়ে চলে আসে তার ড্রিম প্লেসে, যেই জায়গাটাতে সাগর মূলত বড় সিনেমা হল বানাবে। সেখানে তাদের স্বপ্ন নিয়ে দুজনের অনেক কথাবার্তা হয়। একসাথে শুয়ে থেকে ওরা সিনেমা দেখছিল। প্রেম আর আড্ডা শেষে মহাক্ষী বাড়ি আসলে তার বাবা দেখেন মহাক্ষীর পায়ে বালি। তাই ওকে জিজ্ঞেস করেন, তুমি কোথায় গিয়েছিলে? মহাক্ষী তখন ভয়ে ভয়ে বলে, "আম, সাগর ওর গ্রামে খোলা মাঠে একটা সিনেমা হল দিয়েছে এবং সেখানে খুব ভালো ব্যবসা হচ্ছে।" এই কথা শুনে মহাক্ষীর উপর খুব রেগে যান পুরুষোত্তম এবং তার ছেলে ধানুষকে কিছু একটা করতে বলেন। পরের দিন নিউজ ব্রেক হয়, আন্ধ্রা কিং সুরিয়ার 100তম মুভির শুটিং খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এতে গ্রামবাসী তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু একদমই খুশি হতে পারে না সাগর, কারণ একটা পূর্ণাঙ্গ সিনেমা হল বানানোর টাকা এখনো তার জমেনি। অথচ সে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে সুরিয়ার 100তম সিনেমার গ্র্যান্ড ওপেনিং দিয়েই এই মহাক্ষী সিনেমা হল সে চালু করবে এবং সেটা উদ্বোধন করবে স্বয়ং আন্ধ্রা কিং। এই জন্য সে অনেক টেনশন করতে থাকে। সেদিন রাতেই ধানুষ গুন্ডা পান্ডা নিয়ে ভাসমান সিনেমা হল আগুন জ্বালিয়ে দেয় এবং ওদেরকে মারতে শুরু করে। মার খেতে খেতেই সাগর একটা নতুন উপায় পেয়ে যায়। তাদের বাড়ির এলাকায় যে প্রচুর পরিমাণে বালু আছে, আবার একটা নদীও আছে। সাগর সিনেমা হল বানানোর সময় জেনেছিল বালুর চাহিদা কত, আর বালির ডিলারের সাথে জানাশোনাও আছে। এই প্ল্যানটা যখন সাগরের মাথায় আসে তখন সে সবাইকে পাল্টা মারতে শুরু করে। মারে না শুধু ধানুষকে, কারণ সে তার শালা বলে কথা। তারপর ধানুষের কাছে গিয়ে বলে, আমি সিনেমা হল বানিয়েই ছাড়বো, কেউ আমাকে আটকাতে পারবে না। আর এইটা নিয়ে তুই তোর বাপ পুরুষোত্তমকে বলে দিস। কিছুক্ষণের মধ্যেই ধানুষ চলে আসে বাইরে এবং বাবাকে সবকিছু খুলে বলে। এতে চুপচাপ হয়ে যায় পুরুষোত্তম। পরদিন সকালবেলাতেই সাগর চলে আসে বালুর এক ডিলারের কাছে, গিয়ে বলে, আমি ট্রাকে করে বালু নিয়ে আসছি, আপনি প্রস্তুত থাকুন। তারপর গ্রামের সবাইকে একত্রিত করে বলে, আমাদের আর অন্য কাজ করতে হবে না,
আমাদের গ্রামের ধার দিয়ে যে নদীটা গিয়েছে সেই নদী থেকে আমরা বালু উত্তোলন করলে স্বাবলম্বী হতে পারবো। সাগরের এই কথা শুনে অনেকেই প্রশ্ন তোলে, আর কেউ এই কাজটা করতে চায় না। তখন সাগরের বাবা ওদেরকে বোঝায়, তোমরা যদি কেউ বালি উত্তোলন না করো তাহলে আমি আর আমার ছেলে মিলে এগুলো করব। এটা বলে দুই বাপ বেটা নদীতে নৌকা নামানোর চেষ্টা করে। তারপর থেকে দেখা যায় পুরো গ্রামবাসী এসে যোগ দেয় ওদের সাথে। সবাই বালি উত্তোলন করতে শুরু করে, আর এতে করে খুব দ্রুতই ডিলারের কাছে সাগরের বালি পৌঁছে যায়। ডিলার টাকা দিলে সাগর অনেক খুশি, আর গ্রামবাসীও নিজেদের পরিশ্রমের টাকা পেয়ে খুশিতে বাকবাকুম। অনেক বালু বিক্রি করে বেশ ভালো অর্থ পায় সাগর, তাই সিনেমা হলের প্রস্তাব নিয়ে চলে আসে সাব কালেক্টরের কাছে। সাব কালেক্টর অনুমতি দিয়েও দেন, এমনকি সেটার কাজও উদ্বোধন করে দেন। অন্যদিকে পুরুষোত্তম দেখেন যে তার মেয়ে একটা ঘর বানিয়ে সেটা শুধু দেখছে, মূলত সে একটা সিনেমা হলের মতো করে বানিয়েছিল। এটা দেখে পুরুষোত্তমও পর্যবেক্ষণ করতে থাকেন। এরই মধ্যে তৈরি হয়ে যায় সিনেমা হল। সাব কালেক্টর গ্রামে বিদ্যুতের ব্যবস্থাও করে দেন। এত বছরে এই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। যেদিন পুরো গ্রামে লাইন দেওয়া হয় সেদিন উঁচু মন্দিরে এসে সবাই সাগরকে নিয়ে গর্ব করে। বিদ্যুতের লাইন দেওয়া হলে সাগর প্রথমেই চলে আসে সিনেমা হলে। ওর স্বপ্নের সিনেমা হলটা পুরোপুরি তৈরি। পরদিনই সাগর চলে যায় ডিস্ট্রিবিউটরের কাছে রাইট কিনতে, কিন্তু সাগরকে সেটা দেওয়া হয় না, কারণ ইতিমধ্যেই পুরুষোত্তম সেটা অনেক বেশি টাকা দিয়ে কিনে নিয়েছে। এইটা জানতে পেরে সাগর চলে আসে পুরুষোত্তমের কাছে। এসে বলে, আমাকে তো খুব থামাতে চেয়েছিলেন, দেখুন আমি সিনেমা হল বানিয়েছি, সেটা আমি সামনে উদ্বোধনও করব, আপনি যতই বাধা দেন না কেন। এটা বলে সাগর চলে যেতে থাকলে মহাক্ষী এসে ওকে সাধুবাদ জানায়। সাগর এরপর চলে আসে ওই প্রডিউসারের বাড়িতে, যার সাথে শুটিং সেটে তার পরিচয় হয়েছিল। সেখানে এসে সাগর বলে, আমি হলের ডিস্ট্রিবিউশন রাইটস চাচ্ছি, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না। তখন প্রডিউসার জানান যে ওই এলাকার রাইটস পুরুষোত্তম পেয়ে গেছেন, এতে তার আর কিছুই করার নেই। সাগর তবু একটা উপায় বের করতে বললে প্রডিউসার তাকে নিয়ে আসেন আরও বড় এক প্রডিউসারের কাছে, যেখানে দেখা যায় সুরিয়া তার ১০০তম সিনেমার প্রযোজক না পেয়ে ফোন দিয়েছিলেন নায়ককে। নায়ক সুরিয়াকে অফার দেয় বাবার রোলে অভিনয় করার জন্য। এইগুলো আড়াল থেকে শুনে সাগর। ফোনটা কেটে দেওয়ার পরই নায়ক টিটকিরি করতে থাকে সুরিয়াকে নিয়ে, যেমন তার ছেলে অভিনয় করবে মূল চরিত্রে আর আন্ধ্রা কিং সুরিয়া পার্শ্ব চরিত্রে। এইসব নিয়ে মজা নিতে থাকলে মাথাটা গরম হয়ে যায় সাগরের। একসময় নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে প্রডিউসার নায়ককে বলতে শুরু করে, সুরিয়ার রিসেন্ট মুভিগুলো শুধু আপনার জন্যই ফ্লপ হয়েছে, আপনার ছেলে আবার কোনো অভিনেতা হলো নাকি। এগুলো শুনে নায়কের মাথায় আরো গরম হয়ে যায় আর তাকে বের করে দেয়। এতে করে সাগরের রাইটস পাওয়ার সম্ভাবনা আরো কমে যায়। গ্রামে আসলে সে পায় আরো একটা দুঃখের খবর, ঈশ্বর সুরিয়াকে নিয়ে নেগেটিভ আর্টিকেল লিখেছে। গ্রামের মানুষ এটা দেখে হাউতাশ করতে শুরু করে। সাগর এই আর্টিকেলটাতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু প্রিয় অভিনেতার ক্যারিয়ারের এই অবস্থা দেখে সে একদমই ভেঙে পড়ে। প্রিয় অভিনেতার ক্যারিয়ার বাঁচাতে সে চলে আসে পুরুষোত্তমের কাছে। এসে বলে, আমি আমার সিনেমা হলটা বিক্রি করতে চাই, আপনি সেটা কিনতে পারবেন? পুরুষোত্তম বলে, আমি সেটা কেন কিনবো? সাগর বলে, চ্যালেঞ্জ ছিল সিনেমা হল বানানোর, তো এই সিনেমা হলটা যদি আপনি কিনে নেন তাহলে আর কোনো চ্যালেঞ্জ থাকবে না, আপনার মেয়ের পিছুও আমি নেব না। এইসব কথা শুনে ফেলে মহাক্ষী। পুরুষোত্তম সবকিছু চিন্তা ভাবনা করে ওর সিনেমা হলটা কিনতে রাজি হন, আর তারপর সেই টাকাটা মহাক্ষীর হাত দিয়েই পাঠান। মহাক্ষী যখন টাকার ব্যাগ নিয়ে হাজির হয় তখন সাগর ওকে বোঝানোর চেষ্টা করে যে প্রিয় নায়কের ক্যারিয়ার বাঁচাতে সে এটা করেছে। এতে মহাক্ষী রেগে গিয়ে তাকে একটা চড় বসিয়ে দেয়, জানায়, তুমি শুধু নায়কের ক্যারিয়ারটাই দেখলে, আমাদের ভালোবাসা তোমার চোখে একবারও পড়লো না। এখন আমার মনে হচ্ছে তুমি আমাকে ভালোই বাসনি, তুমি একজন বিশ্বাসঘাতক। এই বলে সে ধাক্কা দিয়ে সাগরকে সরিয়ে দেয়। আর তার পরপরই বৃষ্টি শুরু হয়। কাহিনী ফিরে আসে প্রেজেন্ট ডেতে। সাগরকে নিয়ে মহাক্ষীর এইসব কথা বলা শেষ হলে সুরিয়া পুরোপুরি ইমোশনাল হয়ে যায়। তাকে যে কেউ এতটা ভালোবাসে এটা তার একদম জানাই ছিল না। তখন মহাক্ষীকে সুরিয়া বলে, সাগর তোমার জন্য পারফেক্ট, তাকে যদি তুমি এখনো ভুল বোঝো তাহলে পরবর্তীতে পস্তাতে হবে। প্লিজ তুমি অন্য কাউকে বিয়ে করো না। ঠিক তখনই ঘরে প্রবেশ করে সুরিয়া। সুরিয়াকে দেখে তিনি অনেক অবাক হয়ে যান। সুরিয়া তখন জানায় যে তিনি সাগরের জন্যই এসেছেন এবং বলেন, সাগর হচ্ছে খাঁটি সোনা, ওকে প্লিজ আপনারা দূরে ঠেলে দেবেন না। সুরিয়া বাইরে আসলে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সাগরদের পুরো গ্রাম পানির নিচে তলিয়ে যায়। ঝড়ে ঘরবাড়ি ধসে পড়ছিল। সুরিয়া তখন ঘাটে এসে এক মাঝিকে পান। মাঝি প্রথমে যেতে না চাইলেও আন্ধ্রা কিং সুরিয়াকে দেখে রাজি হয়। মাঝপথে তারা ঝড়ের কবলে পড়লেও মনোবল হারায় না। গ্রামের একমাত্র উঁচু জায়গা ছিল সাগরের সিনেমা হলটা, আর সেখানেই সবাই আশ্রয় নেয়। সাগর যখন মন খারাপ করে বসেছিল তখন সেখানে প্রবেশ করেন সুরিয়া। পর্দায় সুরিয়ার ছায়া দেখে সাগর নিস্তব্ধ হয়ে যায়। ঈশ্বর সাগরকে দেখিয়ে দিলে সুরিয়া ওর কাছে যান এবং জিজ্ঞেস করেন, তুমি আমাকে এতটা কেন ভালোবাসো? সাগর বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনার মোটিভেশনাল স্পিচ শুনেই আমি সব প্রতিকূলতা পার করেছি। সুরিয়া তখন বলেন, আমি তো শুধু অভিনয় করেছিলাম। সাগর তখন সুরিয়াকেই তারই একটা মোটিভেশনাল ডায়লগ বলতে শুরু করে, যা শুনে বন্যায় আক্রান্ত মানুষগুলো নতুন করে বাঁচার সাহস পায়। সুরিয়া আবেগপ্রবণ হয়ে সাগরকে জড়িয়ে ধরেন এবং বলেন,
তুমি আমাকে আন্ধ্রা কিং উপাধি দিয়েছ, কিন্তু আসল আন্ধ্রা কিং তুমি। পরের দিন মহাক্ষী সাগরের কাছে ফিরে আসে। সুরিয়ার হস্তক্ষেপে আবার সব আগের মতো হয়ে যায়। কিছুদিন পর ঈশ্বর সুরিয়া ও সাগরকে নিয়ে একটা পজিটিভ আর্টিকেল লিখে। এই নিউজ দেখে সুরিয়া ও তার স্ত্রী খুব খুশি হয়। সুরিয়া তার ম্যানেজারকে বলেন, বাড়ি গাড়ি সব বিক্রি করে 100তম ফিল্মের কাজ শুরু করো। একদিকে সুরিয়ার শুটিং শুরু হয়, আর অন্যদিকে সাগর ও মহাক্ষী তার সিনেমা হল নিয়ে সুখে দিন কাটাতে থাকে। আর এইভাবেই সিনেমাটি শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল এই অদ্ভুত কাহিনীর মুভি এক্সপ্লেনেশন। একজন ফ্যান তার সুপারস্টারের জন্য আসলে কি কি করতে পারে, এটা ইন্ডিয়াতেই সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। সবচেয়ে বেশি ডাই হার্ড ফ্যান্স সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরদেরই আমার মনে হয় আছে, বিজয় থালাপতি থেকে শুরু করে। ওদের মুভিগুলো যতটাই ভালো হোক বা নাও হোক, কিন্তু খুব বড় ধরনের একটা ব্যবসা কিন্তু করে। আর এই কালচারটাকে আপনারা কোন নজরে দেখেন, তো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। গল্পটি আপনাকে শোনাচ্ছিলাম আমি আপনাদের সাইফ। আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।